সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পুতিন মোদির দিল্লি বৈঠক 2025 সালে এমন এক ভূ রাজনৈতিক মুহূর্ত তৈরি করেছে যা শুধু ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককেই নতুন উচ্চতায় নিয়ে যায়নি, বরং পশ্চিমা বিশ্বের চাপের মাঝেও বহুমেরু বিশ্ব ব্যবস্থার বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। আন্তর্জাতিক রাজনীতির দীর্ঘ ইতিহাসে ভারত ও রাশিয়ার সম্পর্ক এমন এক অক্ষ যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একই সুতোর মালা। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের ধারণা করেছিল ভারত রাশিয়া থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে, কিন্তু দিল্লির সম্মেলন দেখিয়ে দিল যে দুই দেশের সম্পর্ক কেবল বজায় নেই, বরং নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায় আরও মজবুত ও প্রভাবশালী। পুতিনের ভারত সফর নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। দিল্লির ধোঁয়াশায় মোড়ানো আকাশের নিচে পুতিনের সফর ছিল ব্যতিক্রমী প্রতীকী কূটনীতি। বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগতভাবে পুতিনকে রিসিভ করা, একই গাড়িতে সফর, দীর্ঘ ব্যক্তিগত ডিনার, এসবই শুধু সৌজন্য নয়, বরং একত্রে বার্তা দিয়েছে যে ভারত রাশিয়ার সম্পর্ক বিচ্ছেদযোগ্য নয় এবং পশ্চিমা চাপের কাছে মাথা নত হবে না। দুই দেশের মধ্যে কৃষি, ওষুধ, প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ, জব ক্রিয়েশন, রাসায়নিক ও শিপিং সহ বহু খাতে সমঝোতা স্মারক সই হয়েছে। তারা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে $100 বিলিয়ন উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে, যা 3 বছর আগেও ছিল মাত্র $10 বিলিয়ন কিছু বেশি। এই বিস্ফোরণমূলক বাণিজ্য বৃদ্ধির মূল কারণ রাশিয়ার ডিসকাউন্টেড তেল আমদানি। সম্মেলনের সবচেয়ে আলোচিত ঘোষণাগুলোর একটি ছিল পুতিনের বক্তব্য, ভারতে দ্রুত বাড়তে থাকা অর্থনীতির জন্য রাশিয়া তেল, গ্যাস, কয়লা ও অন্যান্য জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ করবে। এই ঘোষণা শুধু ভারতের জন্য নয়, এটি ছিল পশ্চিমাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট কৌশলগত বার্তা। ইউরোপ যখন রাশিয়ার গ্যাস কমিয়ে দিয়েছে এবং পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে, তখন ভারত রাশিয়ার অন্যতম বৃহৎ জ্বালানি গ্রাহক হিসেবে উঠে এসেছে। 2024 সালে ভারতের রাশিয়া থেকে আমদানির 80% ছিল তেল, গ্যাস। যুক্তরাষ্ট্রের চাপ আরও বেড়েছিল যখন ট্রাম্প প্রশাসন ভারতকে শুল্ক দিয়ে চাপ দিতে শুরু করে এবং অভিযোগ তোলে যে ভারত রাশিয়ার যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করছে। জবাবে ভারত স্পষ্ট জানিয়ে দেয় জ্বালানি কেনা তার সার্বভৌম সিদ্ধান্ত। পশ্চিমা দেশগুলো নিজেদের প্রয়োজনে যখন রাশিয়ার ইউরেনিয়াম কেনে, তখন ভারত কেন জ্বালানি কিনতে পারবে না? পুতিনও এই যুক্তিকে বৈধতা দেন, যা ওয়াশিংটনের নৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করে। প্রতিরক্ষায় দুই দেশের সহযোগিতা ঐতিহাসিকভাবে গভীর। ভারতের সামরিক প্ল্যাটফর্মের 60 থেকে 70% রুশ উৎসের। তবে বর্তমানে ভারতের আত্মনির্ভর ভারত নীতি এবং যৌথ উৎপাদনের চাহিদা নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। দিল্লি বৈঠকে দুই দেশ উন্নত প্রতিরক্ষা প্ল্যাটফর্মের যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর ও উৎপাদনে অগ্রসর হওয়ার ঘোষণা দেয়। সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ACU-57 প্রযুক্তি সহযোগিতা, ব্রাহ্মসের উন্নত সংস্করণ, S-400 এর ভবিষ্যৎ চুক্তি, অ্যামুনিশন উৎপাদন এবং রুশ সহযোগিতায় ভারতের মানব মহাকাশ কর্মসূচি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসোভ স্পষ্ট বলেন, ভারতের সামরিক স্বনির্ভরতা গড়তে রাশিয়া সব ধরনের সহযোগিতায় প্রস্তুত। এই সংকেত শুধু রাশিয়া ভারত সম্পর্ক নয়, এটি মার্কিন প্রতিরক্ষা শিল্পের প্রতিও বার্তা। ভারত রাশিয়া সম্পর্কের ঐতিহাসিক ভিত্তি তৈরি হয় কোল্ড ওয়ারের সময়, যখন পাকিস্তান মার্কিন সম্পর্ক এবং চীন সোভিয়েত উত্তেজনার প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়ন ভারতের কৌশলগত অংশীদার হয়ে ওঠে। ভারতের প্রতিরক্ষা, মহাকাশ এবং কূটনীতিক কাঠামো গঠনে সোভিয়েত সহযোগিতা আজও তার প্রভাব ধরে রেখেছে। সোভিয়েত ইউনিয়ন পতনের পর কিছুটা ভাটা দেখা দিলেও পুতিন ক্ষমতায় আসার পর সম্পর্ক আবারও ঘনিষ্ঠ হয়। বর্তমানে ভারত মাল্টি অ্যালাইনমেন্ট কৌশল অনুসরণ করছে। একই সঙ্গে মার্কিন ব্লকের সঙ্গে ঘনিষ্ঠতা, রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, চীনের সঙ্গে নিয়ন্ত্রিত প্রতিযোগিতা এবং গ্লোবাল সাউথের নেতৃত্ব নেয়ার চেষ্টা।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত রাশিয়াকে প্রকাশ্য কোনো চাপ দেয়নি, যদিও পশ্চিমা বিশ্ব সেই প্রত্যাশা করেছিল। মোদি শুধু বলেছেন এটি যুদ্ধের সময় নয়, কারণ ভারত জানে রাশিয়ার উপর চাপ দিলে তার প্রতিরক্ষা সরবরাহে বড় সংকট তৈরি হতে পারে। একই সঙ্গে রাশিয়া সম্পূর্ণভাবে চীনের দিকে ঝুঁকুক, এটিও ভারত চায় না। ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতি আজ তার কূটনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। 2024-25 সালে যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% শুল্ক আরোপ করে, যা অভূতপূর্ব চাপ। রসনেফট ও লুকোইলের উপরে নিষেধাজ্ঞা ভারতের জন্য বিশেষভাবে সমস্যা তৈরি করে, কারণ রাশিয়া থেকে ভারতের তেলের বড় অংশ এই দুটি সংস্থা থেকে আসে। তবুও ভারত ঘোষণা করে জ্বালানি নিরাপত্তা কোনোভাবেই ঝুঁকিতে দেওয়া যাবে না। নিষেধাজ্ঞা আমেরিকার আইন, ভারতের নয়। এই অবস্থায় পুতিনের অবিচ্ছিন্ন সরবরাহ আশ্বাস ভারতকে কৌশলগত নিরাপত্তা দেয়। যদিও বাণিজ্যের ভারসাম্য একতরফা, রাশিয়া থেকে আমদানি প্রায় 68 থেকে 69 বিলিয়ন ডলার আর ভারত থেকে রপ্তানি মাত্র 5 বিলিয়ন ডলার, তবুও ভবিষ্যতে আইটি, ওষুধ, কৃষি, টেক্সটাইল, গাড়ির যন্ত্রাংশ এবং খাদ্যপণ্য রপ্তানির মাধ্যমে ভারসাম্যের সম্ভাবনা রয়েছে। রাশিয়াও ভারতের কাছ থেকে খাদ্য, ওষুধ ও সফটওয়্যার আমদানি বাড়াতে ইচ্ছুক। ব্রিক্স এবং এসসিওর মাধ্যমে ভারত ও রাশিয়া বহুমেরু বিশ্ব ব্যবস্থার পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছে। ডলার নির্ভর বৈশ্বিক বাণিজ্যের বিকল্প তৈরি, গ্লোবাল সাউথের নেতৃত্ব এবং পশ্চিমা চাপ মোকাবেলায় এই দুই দেশ স্বাভাবিক মিত্র। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুতিনের দিল্লি সফর রাশিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রদর্শন করে। ভারত আইসিসির সদস্য নয়, ফলে পুতিন নিরাপদে দিল্লিতে এসে রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন, যা পশ্চিমাদের কাছে এক প্রতীকী বার্তা। রাশিয়া ইজ নট আইসোলেটেড। এই সম্মেলন ভারতের জন্য কৌশলগত সাফল্য। একদিকে কোয়াডে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করা, অন্যদিকে রাশিয়ার সঙ্গে গভীর প্রতিরক্ষা ও জ্বালানি সম্পর্ক বজায় রাখা। এই ভারসাম্য আজকের বিশ্বে ভারতের অনন্য অবস্থানকে আরও দৃঢ় করেছে। ভারত এখন সমানভাবে পশ্চিমা ও অপশ্চিমা ব্লকের সঙ্গে সম্পর্ক রাখছে, যা তাকে ভবিষ্যতের বহুমেরু বিশ্ব ব্যবস্থার অন্যতম কেন্দ্রীয় খেলোয়াড়ে পরিণত করছে। দিল্লি সম্মেলন ছিল এক শক্তিশালী ভূ রাজনৈতিক ঘোষণা। ভারত রাশিয়া সম্পর্ক কমছে না, বরং নতুন বাস্তবতায় আরও স্থায়িত্ব, গভীরতা ও গুরুত্ব পাচ্ছে। পুতিনের সফর প্রমাণ করেছে যে পশ্চিমা নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপ সম্পর্ককে দুর্বল করতে পারেনি। দুই দেশের প্রয়োজন, কৌশলগত বাস্তবতা এবং বহুমেরু বিশ্ব ব্যবস্থার আকাঙ্ক্ষা, সব মিলিয়ে ভারত রাশিয়া অংশীদারত্ব আজ বৈশ্বিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ নির্ধারক শক্তি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।